সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গুরুত্ব রসায়নের 12তম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যাটা পড়িয়েছিলাম। সো কোয়ান্টাম সংখ্যার ডিটেলস আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমরা প্রতিটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান আলাদা আলাদা করে নির্ণয় করে দেখেছিলাম। আজকে আমরা তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের নীতিটা ভালোভাবে দেখাবো এবং এই নীতিটা যদি ভালো করে বুঝো তাহলে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা। তো প্রথমত আমি একটু করে তোমাদেরকে বলি যে ইলেকট্রন বিন্যাসটা কি। তার মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি থেকে যে উচ্চ শক্তি স্তরে যায়, এটা তো এমন না যে মানে অটোমেটেড হয়ে যায়। এটা তো কতগুলো নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলোর নামই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। তো তাহলে আমরা যদি বলি যে ইলেকট্রন বিন্যাসের নীতিটি, অর্থাৎ ইলেকট্রন যখন যে পরমাণুতে ক্রমান্বয়ে একটা থেকে আরেকটা অরবিটালে যায়, সেটা কতগুলো বিশেষ নিয়ম মেনে চলে। এই নিয়মগুলো বিশেষ নিয়ম যে মেনে চলে, এই যে ইলেকট্রন বিন্যাসের জন্য যে বিশেষ নিয়ম, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। এই নীতিগুলো হচ্ছে তিনটা, একটু ভালো করে খেয়াল করো। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এই যে বিন্যাসের নিয়ম, এই নিয়ম হচ্ছে তিনটা। এই তিনটা নিয়মগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আউফবাউ নীতি, যে এক নাম্বার হচ্ছে আউফবাউ নীতি, এই যে আউফবাউ নীতি, আউফবাউ নীতি। তো এটা কিন্তু অনেকে অনেক স্টুডেন্ট মনে করে যে আউফবাউটা হচ্ছে একজন ব্যক্তির নাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির নাম না। এটা হচ্ছে একটা জার্মান শব্দ। এটা হচ্ছে আউফবাউ, এটা হচ্ছে জার্মান শব্দ। এটা হচ্ছে জার্মান শব্দ, এই যে জার্মান শব্দ। এটার অর্থ হচ্ছে, দেখো, এটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এটা ইংলিশ মিনিং হচ্ছে বিল্ডিং আপ। এটা বিল্ডিং আপ, বিল্ডিং আপ। তো তাহলে পরমাণুতে ইলেকট্রনটা যখন ক্রমান্বয়ে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তো যাওয়ার ক্ষেত্রে যে নীতিটা মেনে চলে, সেই নীতিটাকে বলা হয় বিল্ডিং আপ, আউফবাউ নীতি বা বিল্ডিং আপ নীতি। এটা জার্মান শব্দ। তারপর দুই নম্বর যে নীতিটা আছে সেটা হচ্ছে হুন্ডের নীতি, যে হুন্ডের নীতি। এটা একজনের নাম, অসুবিধা নেই, হুন্ডের নীতি। তারপর তিন নম্বর যে নীতিটা আছে সেটাকে বলা হয় পলির বর্জন নীতি। দেখো, পলির বর্জন নীতি, বর্জন নীতি। এখন দেখো, এখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। এটার নাম হচ্ছে পল, PAUL, পল। পল, এই যে PAUL, পল। আমি অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে কাজ করতাম, তো সেখানে আমার বসের নাম ছিল পল গার্লিক্স, আর একটা নাম ছিল প্যাটার ক্রিস্টোফিডিক্স। তো পল হচ্ছে একজনের নাম। চিরগঙ্গনিয়ানরা ফকারফা গল ও ফল বলে, সকাসা গল ও সল বলে। সো এই পল, এটা হওয়া উচিত যে পলের নীতি। দেখো, পলের নীতি, দেখো পল এর নীতি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, পল এর নীতি হওয়া দরকার। কিন্তু এটাকে আমরা সংক্ষেপে কি বলি? পলির নীতি। আর অনেক বইতে এটা পাউলির নীতি লেখা আছে, পাউলির নীতি, পাউলির নীতি লেখা আছে, পাউলির নীতি। সো দ্যাট ইজ আপ টু ইউ, তুমি যেটা বলো, এটা কোনো ব্যাপার না। পল এর নীতিটা হচ্ছে মেইন, বাট আমরা সংক্ষেপে পলির নীতি বলে ফেলি। তো এখন আসো এই নীতিগুলো কি কি আমরা দেখবো, যে আহ্বান নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। প্রথমে আমরা আহ্বান নীতিতে যাব। তাহলে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। এটাকে বলা হয় কি নীতি বলতো? আহ্বান নীতি। তাহলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, পরমাণুতে, যে পরমাণুতে আমি লিখবো, পরমাণুতে, পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, যে প্রবেশের ক্ষেত্রে, ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে, যে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, প্রথমে সর্বনিম্ন শক্তির, যে সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, সর্বনিম্ন শক্তির অরবিটালে, শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, যে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, এই যে ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন প্রবেশ করে, প্রবেশ করে ক্রমান্বয়ে, এই যে ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। সর্বোচ্চ শক্তির অরবিটালে, সর্বোচ্চ শক্তির অরবিটালে, শক্তির অরবিটালে, অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, যে ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন প্রবেশ করবে। তো তাহলে এখানে সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা বুঝে না, যে অর্থাৎ তোমাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ শক্তি বলতে কি বোঝায়। তাহলে এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সর্বনিম্ন শক্তি বলতে কি বোঝাচ্ছে তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যে n+l এর মানের উপর, দেখো এই n প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং n+l এর মানের উপর, l এর মানের উপর, এই যে মানের উপর কি নির্ভর করে? যে তোমার শক্তি মাত্রা, অরবিটালের শক্তি নির্ভর করে, অরবিটালের, অরবিটালের, অরবিটালের শক্তি নির্ভর করে, শক্তি নির্ভর করে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নির্ভর করে। এখন দেখো, এই n+l এর মান যদি কম হয়,
এই n প্লাস l এর মান যদি কম হয় তাহলে নিম্ন শক্তি, আর n প্লাস l এর মান যদি বেশি হয় উচ্চ শক্তি। তাহলে এই n প্লাস l এর মান বেশি হয়ে যায়, n প্লাস l এর মান কম হলে অরবিটালের শক্তি কম, যে অরবিটালের শক্তি কম। আর n প্লাস l এর মান যদি বেশি হয়, তো এই n প্লাস l এর মান বেশি হলে অরবিটালের শক্তি বেশি। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। এখন তুমি আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে যদি n প্লাস l এর মান সেম হয়, দেখো এই n প্লাস n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। n এর মান দেখেই বোঝা যায়, l এর মান আমরা সবাই জানি s এর জন্য, তোমরা যদি না জেনে থাকো তাহলে s এর জন্য l এর মান হচ্ছে, যে l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান হচ্ছে 2, f এর জন্য l এর মান হচ্ছে 3। সো এই কনসেপ্টটা তুমি মাথায় রেখে তারপর সামনে আগাতে হবে। s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2, আর f এর জন্য l এর মান 3। যদি n প্লাস l এর মান সেম হয়, তাহলে দেখো যদি n প্লাস l এর মান সেম হয়, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি n প্লাস l এর মান সেম হয়, যদি n প্লাস l এর মান একই হয়, l এর মান একই হয়, n এর মান যার কম তার শক্তি কম, n এর মান যার কম তার শক্তি কম, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, শক্তি কম। সো এই কনসেপ্টটা তোমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বেসিক। এবার আমি তোমাদেরকে এটারই একটা ডিটেলস জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা নোট করে নাও তারা একটু নোট করে নিও। তাহলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় কার নীতি? আউফবাউ নীতি। আউফবাউ কারো নাম না, এটা হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এখান থেকে বিষয়টা আসছে। এবার যদি আমি তোমাকে বলি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, তোমরা এসএসসিতে একটা জিনিস করেছো, আমি তোমাদেরকে দেখাই। তোমরা এসএসসিতে 1s 2s 2p এরকম করেছো, 3s 3p, এখানে 3d, দেন 4s, দেন 4p, দেন 4d, দেন 4f, দেন 6s 6p 6d 6f, দেন 7s। আচ্ছা 5টা আমাদের বাদ গেল, 5টাও আমি দিচ্ছি এখানে, 5, এই যে 5টা আমি দিচ্ছি, এই যে 5, দেখো এই যে 5s, দেখো একটা, এই যে 5s 5p 5d 5f। দেখো এরপরে দেখো এখানে যদি তুমি 7, এবার 7 দিয়ে শুরু করো, 7s 7p, তুমি চাইলে 7d দিতে পারো। এবার তুমি দেখো ইলেকট্রনগুলো প্রথমে এখানে প্রবেশ করবে, তারপর হচ্ছে এইভাবে প্রবেশ করবে। এটা হচ্ছে আউফবাউ নীতির একটা সাধারণ, তোমরা এসএসসিতে পড়েছো। তো আমি এটাকে তোমাকে একটু ব্যতিক্রম ভাবে পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমার একটু নতুন করে একটা অন্যরকম একটা ফিলিংস পাও, সেটাই তোমাদেরকে আমি পড়াবো। তাহলে সেটা কি? সেটা হচ্ছে যে দেখো, যে আমরা সবাই এটাকে এরকম করে বলতে পারি, দেখো এসএস পিএস পিএস, দেখো এসএস পিএস, দেন পিএস, দেন ডিপিএস, আবার ডিপিএস, আবার এফডিপিএস এফডিপিএস। তো তাহলে আমি যদি এটাকে বলি সালমান শাহ, যদি আমি লিখি যে সালমান শাহর 2টা পিএস ছিল, 2টা ডিপিএস ছিল, একটা এফডিপিএস ছিল, তাহলে আমি বাংলাতে লিখতে পারি, দেখো সালমান শাহকে তো সবাই চিনো, সালমান শাহর 2টি পিএস ছিল, 2টি পিএস, 2টি ডিপিএস, ও একটি এফডিপিএস ছিল, একটি এফডিপিএস ছিল। আমরা এইভাবে সহজে লিখতে পারি। এবার তুমি চাইলে এটাকে অন্যভাবে বলতে পারো, যেমন হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো, শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, সাথে করো এফডিপিএস। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, সাথে করো এফডিপিএস। তুমি চাইলে এইভাবে করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার আসো আমাদের যেটা মাথার ভিতরে থাকবে, কনসেপ্টটা যেটা মাথায় থাকবে, সেটা হচ্ছে আমি এগুলো লিখবো কিভাবে। তাহলে প্রথমে আমি এস লিখবো, যে এস একটু ফাঁক রাখবা, দেন এখানে পিএস লিখবা, দেন আবার এখানে পিএস লিখবা, এস পিএস দেন ডিপিএস, দেখো ডিপিএস, আবার ডিপিএস, যে ডিপিএস লিখবা। লিখার পর দেখো এফডিপিএস লিখবে, এরপরে এফডিপিএস লিখবে, দেখো এই এফডিপিএস লিখবা। লিখার পর তুমি দেখো এই এসটা 1 নাম্বারে দাও, এটা S1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6, দেখো 5 6, আর এখানে 7। তাহলে দেখো পিটা কত থেকে শুরু হয়? পিটা 2 থেকে শুরু হয়, কারণ আমরা সবাই জানি যে পি এর মান 2 থেকে শুরু হবে। তাহলে পি যদি 2 থেকে শুরু হয়, তাহলে এটা 2, এটা 3,
এটা 4, এটা 5। এবার দেখো ডিটা শুরু হয় 3 থেকে, ডিটা শুরু হয় 3 থেকে, তাহলে আমি 3 থেকে দেবো। দেখো 3, এই যে ডিটা 3 থেকে, 3 এখানে 4 আর এখানে হচ্ছে 5। আচ্ছা আমাদের এখানে 5 এর পরে 6 দেওয়া হয়নি, 6, হ্যাঁ 5 6। এবার আসো আমরা অ্যাপটা শুরু হয় 4 থেকে, তাহলে অ্যাপটা আমি 4 থেকে দেবো। দেখো 4 থেকে, এই যে অ্যাপটা 4 থেকে। এবার দেখো আমাদের সিরিয়ালটা হয়ে গেছে। এবার তুমি দেখো 8 থেকে এ বড়, 8 থেকে এ বড়, 8 থেকে এ বড়, 8 থেকে এ বড়, 8 থেকে এ বড়। তাহলে আমরা ক্রমান্বয়ে কে কার চেয়ে বড় সেটার একটা আইডিয়াটা পেয়ে গেলাম। এই আইডিয়াটা পেয়ে যাওয়ার পর আমরা খুব সহজে যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন কার শক্তি বেশি কার শক্তি কম সেটা বুঝবো। দেখো আমরা বলছি অরবিটালের কথা, কিন্তু আমরা জানি যে অরবিটাল মানে ত্রিমাত্রিক বিন্যাস, বাট এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর। বাট তারপরেও আমরা এটাকে গতানুগতিক নিয়মে অরবিটালই বলি। বাট আমাদের নিয়ম হচ্ছে যে অরবিটালটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, অরবিটাল মানে ত্রিমাত্রিক বিন্যাসকে অরবিটাল বলে, এটা মনে রাখবা। বাট এখানে উপশক্তি স্তর, বাট আমরা বলতে বলতে প্রচলিত নিয়মটা হচ্ছে এগুলোকে আমরা অরবিটাল বলি, ইটসকে অরবিটাল বলতে পারবা। বাট যখন কোয়ান্টাম সংখ্যার হিসাব আসবে তখন কিন্তু অরবিটাল মানে হচ্ছে প্রতিটা ত্রিমাত্রিক বিন্যাস। যেমন পিতে অরবিটাল 3টা, ডিতে অরবিটাল 5টা এবং এফ অরবিটাল 7টা, এস এর মধ্যে একটা অরবিটাল। তাহলে এস হচ্ছে একাই 100, মানে এস এর মধ্যে এসই। তো এটা 1s হলে সেটা শক্তি স্তর হয়ে যাচ্ছে, 1s সেটা অরবিটালও, আবার 1s উপশক্তি স্তর। সো এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে, না হলে কনফিউশনটা তৈরি হবে। এটা একটু মাথায় রাখবা এবং বুঝবা, আশা করি পারবা। এবার আসো আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম, দেখো এই এন প্লাস এল এর মানটা এবার আমরা একটু চেক করবো। দেখো এন প্লাস এল এর মানটা, এখানে এন প্লাস এল এর মানটা চেক করলে তাহলে তুমি একটু দেখো এই 1 প্লাস 0 সমান হচ্ছে 1, 2 প্লাস 0 তার মানে এন এর মান 1, এল এর মান 0। তাহলে এন এর মান 2, এল এর মান 0, তো তার মান হচ্ছে 2। এন এর মান 2, এল এর মান হচ্ছে 1, তাহলে এখানে 3। এন এর মানে এন প্লাস এল এর মানটা হিসাব করছি আমরা। তাহলে এন এর মান হচ্ছে 3 আর এল এর মান হচ্ছে 0, এই যে এস এর জন্য এল এর মান 0, তাহলে এখানে 3 হবে। তাহলে তুমি একটু খেয়াল করো এই দুইটার মধ্যে এন প্লাস এল এর মান কিন্তু সেম। তো এন প্লাস এল এর মান যদি সেম হয় তাহলে আমরা বলি যে এন প্লাস এল এর মান যদি একই হয় বা সেম হয়, তখন আমরা বলি এন এর মান যার ছোট তার শক্তি কম, আর এন এর মান যার বড় তার শক্তি বেশি। সো এই কনসেপ্টটা মাথায় রাখবা। দেন দেখো এখানে 3 যদি হয় এল এর মান হচ্ছে 1, কারণ পি এর জন্য এল এর মান 1, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে 4 প্লাস এখানে 0, তো তার মানে এখানে হবে 4। এরপরে দেখো যে 3 প্লাস, যে 3 প্লাস এখানে 2 সমান হচ্ছে 5, আর এখানে 4 প্লাস 1 সেখানে হচ্ছে 5, এটা 5 হবে। এই যে 4 প্লাস 1 5 হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এখানে 5 প্লাস 0 সমান হচ্ছে 5, আর এখানে 4 প্লাস 2 সমান হচ্ছে 6, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে 5 প্লাস 1 সমান হচ্ছে 6, আর এখানে 6 প্লাস 0 সমান হচ্ছে 6। তাহলে এদিকে আসো যে 4f, তাহলে 4 প্লাস এফ এর জন্য আমরা 4 প্লাস, এই যে 4 প্লাস, তাহলে এখানে 3, তো তার মানে হচ্ছে 7। তাহলে 5 প্লাস 2 সমান হচ্ছে 7, তাহলে 5 প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে দেখো 7 প্লাস 0, তো তার মানে হচ্ছে 7। 5 প্লাস এখানে 6 প্লাস 1 হবে এখানে, হ্যাঁ ওকে ডান। তো তাহলে আমরা কার মান বড়, কার মান শক্তি বেশি, কার শক্তি কম, এটা খুব সহজেই আমরা এখানে জেনে যেতে পারছি। এবার আমি তোমাদেরকে একটা আইকিউ জিজ্ঞেস করতে চাই, যে আইকিউটা হয়তো অনেকেই তোমরা কনফিউশনে থাকতে পারো, আমি একটু জিজ্ঞেস করতে চাই, দেখি তোমরা মাথায় ঢুকে কিনা। আইকিউটা হচ্ছে এমন যে আমি যদি বলি নিচের কোন শক্তি স্তর কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, নিচের কোন অরবিটালে, যদিও বা একদম হুবহু একই না, বাট আমার কাছে এই টাইপসের একটা ম্যাথ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসছিল, সেটাই আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে দেখো নিচের কোন অরবিটালে, দেখো নিচের কোন অরবিটালে, কোন অরবিটালে, এই যে কোন অরবিটালে, অরবিটালে ইলেকট্রন, এই যে দেখো ইলেকট্রন পরে প্রবেশ করবে, পরে প্রবেশ করবে, প্রবেশ করবে। তো তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, পরে প্রবেশ করবে, দিস ইজ ইউর টুইস্ট, যে পরে প্রবেশ করবে। তো তাহলে স্টুডেন্টরা অনেকেই বুঝে না যে এই যে পরে প্রবেশ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কনফিউশনে থাকে। তো তাহলে আমি যদি তোমাকে বলি যে এখানে এই যে ক নাম্বার, যে ক নাম্বার দিলাম যে 7s, তারপর খ দিলাম 5d, তারপরে গ দিলাম 6d, তারপরে বড় গ দিলাম যে মনে করো আমি 5f দিলাম, ওকে ফাইন। তো এখন তোমার মাথার ভিতরে অনেকেরই প্রবেশ করবে যে পরে যখন প্রবেশ করবে বলবে, তার মানে এন প্লাস এল এর মান যার বেশি সেটাতে পরে প্রবেশ করবে, তার মানে শক্তি যার বেশি, আর আগে প্রবেশ করবে কোনো এন প্লাস এল এর মান যার কম সেটাতে আগে প্রবেশ করবে। তো তাহলে এখানে তুমি খেয়াল করো যে এখানে 7 প্লাস 0 সমান হচ্ছে 7, তাহলে 5 প্লাস কত 2 সমান হচ্ছে কত 7, তাহলে 6 প্লাস 2 সমান হচ্ছে কত 8,
5 প্লাস 3 সমান হচ্ছে 8। এখন দেখো এই দুইটাতে প্রবেশ করবে না, আমি বুঝতে পারলাম, এটা এবং এটাতে, কারণ 7 দুইটার ক্ষেত্রে, বাট 8 হচ্ছে বেশি। এখন দেখো n প্লাস l এর মান আমি তোমাদেরকে বলেছিলাম যে n প্লাস l এর মান সমান যদি হয়, তাহলে যার n এর মান বড়, যার n এর মান বড় তাহলে তার শক্তি বেশি, যার n এর মান ছোট তার শক্তি কম। তো তাহলে এইখানে n এর মানটা বড়, সুতরাং এই স্তরে অর্থাৎ 6D তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ফার্স্ট 6D তো আমাদের প্রয়োজন না হতে পারে, ডাজেন্ট ম্যাটার, তুমি শুধু এখানে দেখবা যে n প্লাস l এর মান হিসাব করে তুমি কনফিউশনটা দূর করবা, এটা হচ্ছে মূল কথা। এবার আমাদের খুব কমন একটা প্রশ্ন, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? খুবই কমন একটা প্রশ্ন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, যে 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 3D তে না গিয়ে 4s এ যায় কেন? 4s এ যায় কেন? যায় কেন? খুবই কমন, যায় কেন? খুবই কমন একটা প্রশ্ন। তুমি একটু খেয়াল করো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন যদি বলি, তুমি তাহলে এখানে কোশ্চেনটাতে তুমি কি লিখবা? তুমি দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3D তে না গিয়ে 4s এ যায় কেন? তুমি প্রথমে লিখার ক্ষেত্রে প্রথমে আউফবাউ নীতিটা লিখবে, যে আউফবাউ নীতিটা লিখবে, যে আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতি যদি লিখো, তাহলে প্রথমে ডট ডট, যে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এটা তুমি প্রথমে লিখবা। লিখার পর তুমি দেখবা যে 3D এর জন্য, যে 3D এর জন্য n প্লাস l এর মান, 3D এর জন্য n প্লাস l এর মান, দেখো 3D এর জন্য n প্লাস l এর মান, দেখো n প্লাস l এর মান, এই যে l এর মান তাহলে কত বলো তো, যে 3 প্লাস d এর জন্য n এর মান কত? 2। তাহলে সমান হচ্ছে কত বলো তো? 5। তাহলে দেখো এই যে 4s এর জন্য তাহলে n প্লাস l এর মান কত? তাহলে হচ্ছে কত? 4 প্লাস 0 সমান হচ্ছে 4। তো সুতরাং তুমি দেখো যে 4s ইজ লেস দেন 3D। তো আমরা জানি যেটাতে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করতে, সুতরাং আউফবাউ নীতি অনুসারে যায়, সুতরাং আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? 4s এ আগে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে, যে আগে প্রবেশ করবে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। সো কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে, যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তোমার এখানে পারবে না, এটা মনোযোগ সহকারে খেয়াল রাখো। ওকে ডান। সো কনসেপ্টটা ক্লিয়ার করবা এটা। এবার আসো, তাহলে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। সো কনসেপ্টটা মাথায় রাখবা। এবার আসো, এবার হচ্ছে আমরা যে তোমার একটা হোমওয়ার্ক আমি দিতে চাই, এটা তোমাকে এইমাত্র করলাম, তোমার একটা হোমওয়ার্ক দিলাম, যে দেখো 3D ও 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো তাহলে দেখো 3D এর জন্য তুমি হিসাব করো, তাহলে কত হবে বলো তো? 3 প্লাস কত? 2 সমান 5। তারপরে 4s এর জন্য তাহলে কত হচ্ছে? যে 4 প্লাস 0 সমান হচ্ছে কত? 4। তো সুতরাং ডেফিনেটলি আমরা বুঝতে পারতেছি যে সরি 2p, এখানে সরি 2p, স্যার এখানে হচ্ছে 2p। তো তাহলে 2pটা দেখো, 2pটা কি হচ্ছে? 2p, দেখো 2p, তাহলে 2p তে এখানে আমরা দেখছি 2p, যে 2p যদি হয় তাহলে 2 প্লাস 1 সমান হচ্ছে কত বলতো? যে 3। তো সুতরাং আমরা জানি যে 2p ইজ লেস দেন 3D। তো সুতরাং 2p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 2p তে ইলেকট্রন আগে প্রবেশ। তো কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাকে যেরকম দেওয়া হোক না কেন তোমাকে আটকাতে পারবে না। সো কনসেপ্টটা হচ্ছে দরকার এখানে, যে কোন জিনিসটা তোমার এখানে প্রয়োজন হবে সেটা দরকার, সেটাতে তারপর বাকিটা তুমি খুব সহজে পারবা। এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাব, যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমধর্মী, এটা ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে, যে এটা একটা ব্যতিক্রমধর্মী দেখা যায় ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে 24। তো তাহলে এটা হওয়ার কথা ছিল যে আমরা সবাই জানি যে 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 4s2 হয়ে, দেখো 4s2 3d4 এরকম হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে না, এটা হবে না। কেন হবে না বলো তো? এটা কেন হবে না বলো? কারণ হচ্ছে যে আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি। তো এই কারণে ইলেকট্রনটা এখান থেকে এখানে গিয়ে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে তোমার কাছে 2 লাখ টাকা আছে, তোমার একটা বড় ভাইয়ের কাছে 4 লাখ টাকা আছে। তো বড় ভাইটা অনেক প্রোডাক্টিভ, মানে কি বড় ভাইটা অনেক
টাকা পয়সা ইনকাম করার একটা ক্ষমতা আছে, ব্যবসা বাণিজ্য করে। তো বড় ভাই যদি তোমার থেকে 1 লাখ টাকা চায়, তুমি খুব সহজে দিয়ে দিবা, যে তুমি খুব সহজে দিয়ে দিবা। কেন? কারণ তার স্থিতিশীলতা বেশি, সে টাকা পয়সা বেশি রোজগার করতে পারবে। তো এই কারণে স্থিতিশীলতার কারণে আমরা যে ইলেকট্রনটা 3d5 4s1 হবে। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় এরকম আসে না, পরীক্ষা আসে এমসিকিউতে। সেটাই আমি তোমাকে দেখাবো। দেখো, এটা ক্যাশেল, এটা ক্যাশেল, এটা এল শেল, এটা এম শেল। পরীক্ষাতে যেটা আসে যে ক্রোমিয়ামের এম শেলে, দেখো ক্রোমিয়ামের এম শেলে, যে ক্রোমিয়ামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, যে এম শেলে কতটি ইলেকট্রন থাকে, পরীক্ষা আসে এটা, যে ক্রোমিয়ামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, কতটি ইলেকট্রন থাকে, ক্রোমিয়ামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, কতটি ইলেকট্রন থাকে, পরীক্ষায় এটা আসে। তো তাহলে এখানে তুমি খুব সহজভাবে চিন্তা করো যে কে শেলে হচ্ছে 2টা, এল শেলে 8টা, এম শেলে হচ্ছে 8 আর 5 13, তাহলে আনসার হবে 13টা ইলেকট্রন, যে 13টি ইলেকট্রন। সো এই 13টি ইলেকট্রনটাই অনেকে বুঝে নেয়, যে 13টি ইলেকট্রন, 13টি ইলেকট্রন, এম শেলে 13টি ইলেকট্রন থাকে। সো এটাতে কফারের ক্ষেত্রে সেম ঘটনা, এটা হওয়া উচিত কত বলো তো, 3d9 4s2 হওয়া দরকার। বাট এরকম না হয়ে, এভাবে এটা না হয়ে, এটা না হয়ে, তাহলে কি হচ্ছে বলতো, এটা না হয়ে এটা হচ্ছে না। তাহলে এটা না হয়ে কি হচ্ছে বলতো, এটা হচ্ছে না। এটা না হয়ে কি হয়, যে এই যে 4s1 আর 3d10। তো এখানেও খুব অ্যাজ ইউজুয়াল আমাদের সাধারণ নিয়ম অনুসারে যে 1s2 2s2 2p6 এটা বরাবর 18 হয়ে যায়। আর এটা হচ্ছে 18 কেন হয়, কারণ এই অরবিটালটা মানে এই শক্তি স্তরটা পরিপূর্ণভাবে আছে, এই কারণে। তো এখানে আমরা কি জানি 4s1 হয়। সো পরীক্ষায় তোমাকে কখনো সিল্লা কলা দেবে না। তাহলে মূল কাহিনী কি, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি। দেখো, এই পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিক স্থিতিশীল। আর এই স্থিতিশীলতার জন্য যে np3 np6 np5 np10 এগুলো স্থিতিশীল, অনেক বেশি স্থিতিশীল। আর এটার করিয়ার কারণে d4s2 না হয়ে এই যে d5s1 হয়। আর এটা না হয়ে, এটা না হয়ে d10s1 হবে, ব্যতিক্রমধর্মী। তাহলে এই কপার এবং ক্রোমিয়ামেরটা পরীক্ষায় খ নাম্বারের জন্য, যে খ নাম্বারের জন্য পরীক্ষা আসবে। সো কনসেপ্টটা বুঝে নিজের মতো করে লিখবা। আর এমসিকিউতে যদি আসে, তাহলে এই কোশ্চেনটা আসে এমসিকিউতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোতে এই ব্যাপারটা একটু আসে, এটা একটু মাথায় রাখবা, ব্যতিক্রমধর্মী ব্যাপারটা মাথায় রাখবা। এবার আসো আমরা হুন্ডে নিয়ম। পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। তো অযুগ্ম অবস্থায় থাকা মানে সিঙ্গেল অবস্থায় থাকা, এবং ইলেকট্রনের স্পিনগুলো একমুখী হবে, এটাকে হুন্ডে নিয়ম বলে। তো তাহলে এটাকে যদি তুমি বুকিশ ভাবে লিখতে চাও, মানে বইয়ের মতো করে যদি লিখতে চাও, তুমি এভাবে লিখতে পারো যে বইয়ের মতো করে সর্বাধিক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকবে। তুমি যদি বলো না স্যার আমি বইয়ের মতো করে লিখবো, ঈশ্বরকে বইয়ের মতো করে লিখতে পারো। বাট তুমি কনসেপ্টটা বুঝতে হবে, যে হুন্ডে নিয়মে যে কনসেপ্টটা বুঝতে হবে, সর্বাধিক বিজোড়। এখন আমি আমার নিয়মে করে দেবো, তোমরা তখন লিখবা যে এইভাবে তুমি লিখতে পারো, যে এইভাবে তুমি লিখতে পারো, সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে, সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে। এখন আমি যদি তোমাকে সহজভাবে লিখে দিতে চাই, তাহলে পরমাণু সমশক্তি সম্পন্ন অরবিটালে, তাহলে খেয়াল করো, সমশক্তি সম্পন্ন অরবিটালে, দেখো আমি লিখলে এইভাবে লিখবো যে সমশক্তি সম্পন্ন অরবিটালে, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে, এই সমশক্তি সম্পন্ন অরবিটালে, এই যে অরবিটালে, বিটালে ইলেকট্রন প্রথমে একমুখী অবস্থায় প্রবেশ করে, এরপরে বিপরীতমুখী অবস্থায় প্রবেশ করে। প্রথমে একমুখী অবস্থায়, যে একমুখী অবস্থায় প্রবেশ করে পরে বিপরীতমুখী অবস্থায়, যে বিপরীতমুখী অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে, যে ইলেকট্রন প্রবেশ করবে। এটাই হচ্ছে আমি আমার নিয়মে সহজ করে দিলাম। মানে প্রথমে সর্বাধিক অযুগ্ম অবস্থায় কি, মানে একদম এবং স্পিন একরকম হবে, তার মানে কি একদিকে ঢুকবে। এখন এই জায়গাতে একটা লাইন তোমাকে মুখস্থের মতো করে লিখতে হবে, সেটা হচ্ছে এস অরবিটালের জন্য হুন্ডে নীতি প্রযোজ্য না। এটা আমার কথা না, এটা হচ্ছে বইয়ের কথা। বইতে অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো আসছে যে নিচের কোনটির জন্য হুন্ডে নীতি প্রযোজ্য না। তাহলে দেখো, এই এস অরবিটালের জন্য হুন্ডে নীতি প্রযোজ্য না। এখন কেন আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। এস অরবিটালের জন্য হুন্ডে নীতি প্রযোজ্য, যে হুন্ডে নীতি প্রযোজ্য নয়, যে হুন্ডে নীতি প্রযোজ্য নয়, যে প্রযোজ্য নয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এস অরবিটালের জন্য হুন্ডে নীতি প্রযোজ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রযোজ্য নয়, কেন? কারণটা হচ্ছে এস অরবিটাল যখন হয়, তাহলে এই 1s, তারপর হচ্ছে 2s, তারপর 3s, এই যে 3s, তারপর হচ্ছে যে সমস্ত অরবিটালগুলো আবার যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস
সর্বশেষ স্তরে এস গিয়ে পড়ে তাদের জন্য প্রযোজ্য না। তো তারা যেমন তাহলে সোডিয়ামের জন্য প্রযোজ্য না, লিথিয়ামের জন্য প্রযোজ্য না, তারপর হচ্ছে হাইড্রোজেনের জন্য প্রযোজ্য না, তারপরে লিনা কে রুবি, যে রুবিডিয়াম, যে পটাশিয়ামের জন্য প্রযোজ্য না, পটাশিয়ামের জন্য প্রযোজ্য না, রুবিডিয়ামের জন্য প্রযোজ্য না, তারপর হচ্ছে হিলিয়ামের জন্য প্রযোজ্য না, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য প্রযোজ্য না। তার মানে যে সমস্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস সর্বশেষ স্তরে এসে গিয়ে পড়ে তাদের জন্য হুন্ডি নীতি প্রযোজ্য না। কেন? কারণ হুন্ডি নীতি হইতে গেলে কি ওই যে সর্বাধিক অযুগ্ম থাকার ব্যাপার আছে। এখন এখানে এস এর মধ্যে অরবিটাল আছেই একটা, এস একাই 100, একটাই অরবিটাল। তো একাধিক অরবিটাল তো না, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ, এখানে লাগে সমশক্তি সম্পন্ন অরবিটালে, তার একাধিক অরবিটাল, একটা কথা বলা হয়নি। এই কারণে এস অরবিটালের জন্য হুন্ডি নীতি প্রযোজ্য না। এবার তোমাকে একটা ভুল জিনিস তোমাদেরকে শিখাবো, কিন্তু কাহিনী হচ্ছে এটা বোর্ডে চলে আসছে, এই কারণে আমাকে ভুলটাই শিখাইতে হচ্ছে তোমাকে। ভুল জিনিসই তোমাকে শিখাবো, কিন্তু বোর্ডে চলে আসছে, এটা তোমাকে শিখাচ্ছি আমি। দেখো এই কনসেপ্টটা তো গেল। এবার দেখো আমি যদি বলি যে হুন্ডি নীতির আমি লিখবো, তারপর দেখো আমি যদি একটু করে বলি, যেমন দেখো, যেমন ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে দেখো এই 1s 2s 2px 2py 2pz। তারপর যদি আমি ক্লোরিন ধরি 17, তো তাহলে দেখো আমি এই 1s2 2s2 2p6, ওকে ফাইন, দেন 3s2, দেন 3px 3py 3pz। আমি একটু ভালো করে লিখতেছি, এটা কেন লিখতেছি বলতেছি। এটা বোর্ডের পরীক্ষাতে আসছে, বোর্ড পরীক্ষাতে আসছে, আমি বলছি আমি না, বোর্ড পরীক্ষাতে আসছে, রেফারেন্স সহ বলছি। সো জিনিসটা আমার দৃষ্টিতে হয়তো রং, কিন্তু বাট বোর্ডে যেহেতু আসছে রেফারেন্স হয়ে গেছে, এই কারণে তোমাকে আনসারটা ওইটাই দেখাইতে হবে। আমি বলবো এখন কিভাবে তুমি দাগাবা। তুমি দেখো এই ফ্লোরিনের ক্ষেত্রে তোমার, আমরা সবাই জানি যে প্রথমে এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টা, বাট এখানে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন বিপরীতমুখী ভাবে এখানে একটা, এখানে একটা। এখন দেখো এই সর্বাধিক অযুগ্ম এখানে আছে একটা লাস্টে, তাহলে এটা কি আর সর্বাধিক অযুগ্ম মানে কি এটা একের বেশি তো নাই, তো সর্বাধিক মানে তো অনেক বেশি না, একের অধিক না। তো এই কারণে ওরা বলছে যে ফ্লোরিনের ক্ষেত্রে বোর্ডের মানে হুন্ডি নীতি প্রযোজ্য না। আবার সেম ভাবে এটার ক্ষেত্রে দেখো এখানে 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 এটা হবে, তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে মানে হুন্ডি নীতি প্রযোজ্য না। একটা অপশন ছিল যে এখানে অপশনটা ক্লোরিন ছিল, দেন ক্লোরিন ফ্লোরিন যদি থাকে অপশনে, অন্য কোনো অপশন যদি না থাকে তাহলে এটা বাট, এই বাট যদি ক্লোরিনও আছে আবার সোডিয়ামও আছে, দুইটাই আছে, কোনটার জন্য হুন্ডি নীতি প্রযোজ্য না। তাহলে সোডিয়াম ইজ দ্য ইউর কারেক্ট আনসার। ক্লোরিনের চেয়ে সোডিয়ামটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ স্তরে এস থাকে, এস এর মধ্যে সর্বোচ্চ অরবিটাল থাকে একটা, এস অরবিটাল একটাই থাকে। তো একটা অরবিটাল থাকলে একাধিক যেহেতু অরবিটাল না, সেই কারণে সোডিয়ামের জন্য হুন্ডি নীতি প্রয়োজন। অর্থাৎ এস ব্লক মৌল যদি থাকে, আমি আবার বলছি কি বলতো, এস ব্লক মৌল যদি থাকে, ওই এস ব্লক মৌলের জন্য হুন্ডি নীতি প্রয়োজন। এই যে হুন্ডি নীতি প্রয়োজন, এই যে হুন্ডের নীতি, এই যে হুন্ডের নীতি, এই যে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, হুন্ডের নীতি প্রযোজ্য না, প্রযোজ্য নয়। একটু মনে রাখো, এটা আমার কথা না, এটা বোর্ডে আসা প্রশ্ন। সো এখন যদি এই দুইটাই থাকে অপশন, এটা মোর কারেক্ট, এটা মোর কারেক্ট, এটা মোর কারেক্ট, মানে মানে এটা হচ্ছে কারেক্ট, তাহলে এটা বেশি গ্রহণযোগ্য, এই যে বেশি গ্রহণযোগ্য মনে রাখবা। বাট এটাও কারেক্ট, বাট এটা যদি না থাকে, অন্য কোনো ক্লোরিন বা ফ্লোরিন থাকে, তাহলে এটাই দিবা, ক্লোরিন দিবা। সো এটাই হচ্ছে আমাদের যুক্তি আর কি, এখানে যুক্তি, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। এখন দেখো এই হুন্ডের নীতিতে তাহলে কাহিনীটা কি বলেছে, কাহিনীটা দেখো সর্বাধিক অযুগ্ম থাকার ব্যাপারটা, যেমন মনে করো নাইট্রোজেন, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে এই যে প্রথম স্তরে ইলেকট্রন হচ্ছে এখানে 2টা 1s2, তাহলে দ্বিতীয় স্তরে ইলেকট্রন তাও 2টা, এই যে 2টা, দ্বিতীয় অরবিটালে টোয়াইস আছে। দেন দেখো সর্বাধিক অযুগ্ম থাকার ব্যাপারটা, এই যে সর্বাধিক, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে সর্বাধিক অযুগ্ম আছে, তার মানে 2px 2py 2pz। এবার দেখো যদি আমি অক্সিজেন লিখি 8 লিখি, তাহলে আমি এটা থেকে হুবহু এটা সেম আমি কপি করে এখানে নিলাম। তো নেওয়ার পর দেখো এখানে আমি এটা অন্য কালার দিলাম যাতে বুঝতে সুবিধা। এবার আসো, তো জাস্ট এখানে 8 হবে, অক্সিজেন যখন 8 হবে, তাহলে এই জায়গাতে একটা অরবিটাল ইলেকট্রনটা বিপরীতভাবে এখানে বিপরীতমুখী প্রবেশ করবে, তাহলে একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ। তো তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, এই প্লাস আপ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, আর এটা হবে মাইনাস আপ বিপরীতমুখী ইলেকট্রন। সো এইভাবেই আমরা খুব সহজে যে হুন্ডি বক্স পদ্ধতিতে তোমাকে যদি কোনো কিছু করতে বলে, তুমি চাইলে বক্স পদ্ধতিতে করতে পারো। তুমি চাইলে কি পদ্ধতিতে করতে পারো বলো, বক্স পদ্ধতিতে এই জিনিসগুলো খুব সহজে করতে পারবা। তাহলে এটা হুন্ডের নীতি। এবার আসো আমরা পলির বর্জন নীতি যাব। হুন্ডের নীতি আমরা আছে, আমি দেখি হুন্ডের নীতি আর কোনো কিছু এক্সেপশনাল কোনো কিছু পড়ানো যায় কিনা। ফাইন। আচ্ছা, হুন্ডের নীতিতে এখানে একটা চিরং কলেজের প্রশ্ন, মানে আমি যখন পরীক্ষক ছিলাম, চিরং কলেজের পরীক্ষা স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম, তখন একটা কোশ্চেন সবাই ভুল করছে, আমি সেটা একটু তোমাদেরকে দেখাতে চাই। তো আমি একটু দেখাতে চাই তোমাদেরকে।
আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করেছিলাম, যে একটা প্রশ্ন করেছিলাম ভাইভাতে, যে চিরঙ্গরে যে 42 জন স্টুডেন্ট একই সাথে পরীক্ষা ছিল ভাইভাতে প্র্যাকটিক্যালে। তো আমি তাদেরকে প্রশ্ন 2018 বেচে স্টুডেন্টদেরকে, তো সেখানে একটা প্রশ্ন করছিলাম, তাদেরকে বলছিলাম যে দেখো, এই আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গন মানে হচ্ছে 18টা ইলেকট্রন হয়ে গেছে, যে 18টা ইলেকট্রন হয়ে গেছে আর্গন, আর্গন মানে 18টা। দেন এবার আসে 18 পরে 4s আসে, দেন এখানে কত 3d6, এটা হচ্ছে আয়রন ইলেকট্রন বিন্যাস, আমি লিখেছিলাম এরকম করে। দেন আমি তাদেরকে বললাম যে এই আয়রনটা, এই যে আয়রনটা Fe2+, এই যে Fe2+ যখন হবে তখন দেখো 26, তাহলে এখানে আমি তাদেরকে এখানে এই আর্গনটা আমি রাখলাম, ওকে ফাইন আর্গন। দেন দেখো জিজ্ঞেস করছিলাম আর কি, জিজ্ঞেস করছিলাম যে এই যে Fe3+, এই যে Fe3+, তো 26, তো তখন আমি এখানে আর্গন আমি লিখে তাদেরকে বললাম যে এই যে এখানে যে ইলেকট্রনটা আসলো, আমি এখানে এটা ইলেকট্রনটা যদি আমি চিন্তা করি, তো আমি তাদেরকে বললাম যে 4s1 3d5, একটু ভালো করে খেয়াল করো। আর এখানে আমি এটার ক্ষেত্রে আমি বলছিলাম যে, বললাম যে এই 4s1 3d5, আর বললাম যে 4s2 3d4। তো আমি তাদেরকে বললাম যে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট, আমি এটা এবং এটার মধ্যে কোনটা কারেক্ট আমি জিজ্ঞেস করছিলাম এই ইলেকট্রন Fe2+ এর ক্ষেত্রে। অত্যন্ত মানে কি বলতাম, দুঃখজনক হলেও সত্য, স্টুডেন্টরা মানে আসলে তারা তো ওই মুহূর্তে পরীক্ষার সময় বোর্ড পরীক্ষা নার্ভাস ছিল, তো তাদের সবাই বলছে স্যার এটা কারেক্ট, এটা কারেক্ট। এখন আনসার হচ্ছে দেখো, আনসার হচ্ছে এই দুইটার মধ্যে একটাও কারেক্ট না। আনসার হচ্ছে একটাও কারেক্ট না। এখন প্রশ্ন হচ্ছে এটাও কারেক্ট না, এটাও কারেক্ট না, তাহলে কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে যে ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে সর্ববৈশিষ্ট্য থেকে ইলেকট্রন যায়, তো তার মানে 4s0, এই যে 4s0 3d6, এই Fe2+ ইলেকট্রন 4s0 3d6, দিস ইজ কারেক্ট। সো এটা একটু মাথা রাখবে যে 4s0 তার মানে কি ইলেকট্রন যাওয়ার ক্ষেত্রে সর্ববৈশিষ্ট্য থেকে ইলেকট্রন যাবে, তাহলে 3 হচ্ছে ভিতরে ইন্টারনাল, আর 4s হচ্ছে আউটার মোস্ট। তো দেয়ারফর সো এখানে 4s0 হবে, 3d6 হবে। এই কনসেপ্টটা অনেকেই বুঝে না, এই কারণে তাদের প্রবলেমগুলো হয়। সো এখানে এই ব্যাপারটা একটু মাথা রাখবা। এবার দেখো 3d6 এর মধ্যে তাহলে এখানে 4s0 হবে ডেফিনেটলি, তাহলে 3d5 হবে। তো এই দুইটার মধ্যে স্থিতিশীল বেশি কোনটা? Fe3+, এই যে Fe3+ এর স্থিতিশীলতা বেশি, 3+ এর স্থিতিশীলতা বেশি, যে স্থিতিশীলতা বেশি, স্থিতিশীলতা বেশি। সো একটু মাথা রাখবে এই কনসেপ্টগুলো, এগুলো এক্সট্রা, এটা এক্সট্রা, আমি এক্সট্রা করে পড়ালাম। এই বেসিকটা একটু মাথায় রাখলে বেটার, কোনো ঝামেলা হয় না, অসুবিধা হবে না এই বেসিকটা। সো এই কনসেপ্টটা একটু মাথায় রেখে তারপরে রাখবো। এরপরে আসো, আচ্ছা পরিবর্জন নীতি পড়ার আগে আমি আরো দেখি যে আর কোনো কিছু আছে কিনা একটু দেখি। আচ্ছা এরপরে দেখো এই এই জিনিসটা, এটা আমি আগে লিখেছিলাম, তারপর আমি একটু করে দিচ্ছি। আচ্ছা পরিবর্জন নীতিটা একটু পড়াই ফেলবো। আচ্ছা পরিবর্জন নীতিটা একটু পড়াই ফেলি, তারপর আমি যাবো আরেকটা কাহিনীতে যাবো। পরিবর্জন নীতি যাবো আমি একটু, পরিবর্জন নীতিতে, ওকে ফাইন। এরপরে আমি যাবো পরিবর্জন নীতিতে, ওকে। তো এটা হচ্ছে পলের নীতি। পলের নীতিটা খুবই সোজা, যেটা গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম। তো সেখানে তুমি কনসেপ্টটা একটু মাথায় যদি রাখো, তাহলে কনসেপ্টটা মাথায় যদি রাখো এরকম হবে বিষয়টা, দেখো *1 2 4# বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখা, অর্থাৎ একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। তাহলে দেখো এই একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের, দেখো যে কোনো দুটি ইলেকট্রনের যে ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে না বলে? একই হতে পারে না। এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই কনসেপ্টটা আমি দেখিয়েছিলাম, 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। আমি যদি চারটাকে এভাবে দিই, দেখো একটু হতে পারে না, দেখো। তো এখন আসো এই 4টা কোয়ান্টাম সংখ্যা,
দেখো এই চারটা কর্ণ সংখ্যার মান একই হতে পারে না, চারটি কর্ণ সংখ্যার মান একই হতে পারে না। এবার দেখো আমি গত ক্লাসে তোমাদেরকে আমি নাইট্রোজেনের জন্য করে দেখাই, নাইট্রোজেনের 7, তাহলে দেখো এই 1s এটা প্রথম ইলেকট্রন, এটা দ্বিতীয় ইলেকট্রন, 2s এটা প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন, তাহলে দেখো 2px 2py 2pz। আমি গতকাল 30টা পর্যন্ত, গত ক্লাসে 30টা পর্যন্ত দেখিয়েছিলাম। তো তাহলে দেখো এখানে ইলেকট্রনগুলো কিভাবে হয়, যে এটা হচ্ছে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো এখন আমি যদি বলি যে দেখো এটা 1 নাম্বার ইলেকট্রন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, দেন 5 6 7, এভাবে 30টি ইলেকট্রন পর্যন্ত লেখা যাবে, খুব সহজে লেখা যাবে। আমি তোমাদেরকে লিখে দেখাবো, চেষ্টা করব। এখন আমাকে বলো যে গত ক্লাসে লিখেছিলাম, আবার যদি প্রয়োজন হয় লিখাবো, কোনো সমস্যা নেই। বাট এখানে দেখো 1 নং ইলেকট্রনের জন্য, 1 নম্বর ইলেকট্রনের জন্য এই n এর মান হচ্ছে 1, এই যে n এর মান 1, l এর মান, s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে p এর জন্য, তারপর m এর মান, l এর মান 0 হলে m এর মানও 0, আর s এর মান হচ্ছে প্লাস আপ, ঘড়ি কাটার দিকে ঘুরে, ফাইন। এবার 2 নং ইলেকট্রনের জন্য, দ্বিতীয় নাম্বার ইলেকট্রনের জন্য, তাহলে দেখো এই যে 1 0 0 দেন মাইনাস হাফ, দেন মাইনাস হাফ, দেন মাইনাস হাফ। দেখো 3 নং ইলেকট্রনের জন্য, তাহলে দেখো তৃতীয় ইলেকট্রনের জন্য, তাহলে 2 0 0 প্লাস হাফ। 4 নং ইলেকট্রনের জন্য, তাহলে দেখো মানে চতুর্থ নম্বর ইলেকট্রনের জন্য 2 0 0 মাইনাস হাফ। এখন আমাকে বলো, একটার সাথে একটা হুবহু মিলে গেছে চারটা কর্ণ সংখ্যার মান, সর্বোচ্চ 3টে মিলতে পারে, বাট হুবহু 4টা মিলে না। এই না মিলার ব্যাপারটার নামই হচ্ছে পলির নীতি মেনে চলা। এবার যদি তুমি পঞ্চম নাম্বারের জন্য বলো, এই যে পঞ্চম নাম্বার ইলেকট্রনের জন্য যদি বলো, তাহলে n এর মান কত 2, l এর মান কত 0, সরি l এর মান 1, কেন 1, কারণ p এর জন্য l এর মান 1, দেন l এর মান 1 হলে আমরা জানি সিরিয়াল বাই -1 0 প্লাস 1 হচ্ছে m এর মান, তাহলে -1। কিন্তু হাজারি স্যারের বইতে অ্যাকর্ডিং টু হাজারি স্যার, আমি আবার বলছি অ্যাকর্ডিং টু হাজারি স্যার, 100 পুরান বইতে 121 পৃষ্ঠা, নতুন বইতে 121 পৃষ্ঠায়, যে 121 পেজ পৃষ্ঠাতে দেখো px এর জন্য m এর মান হচ্ছে 0, py এর জন্য m এর মান হচ্ছে +1, pz এর জন্য m এর মান হচ্ছে -1। তাহলে এই এমসিকিউটা অ্যাকর্ডিং টু হাজারি স্যার, যে হাজারি স্যারের বইতে, মদনের বই একটা বইয়ের রেফারেন্স দিছে, ওখান থেকে বলছে মানগুলো, এটা এমসিকিউর জন্য। এবং হাজারি স্যারের বইয়ের এমসিকিউ এর 25 নাম্বার 25 নাম্বার অঙ্কে একটা কোশ্চেন দেওয়া আছে যে m এর মান যদি 1 হয় কোনটা হবে, py। যে হাজারি স্যারের বইয়ের 25 নং, এই যে 25 নং এমসিকিউ, এই যে এমসিকিউ, এই যে হাজারি স্যারের বইয়ের 25 দেখবা যে এই m এর মান 1 হলে সেটা py দিছে, যে অ্যাকর্ডিং টু py দিছে, m এর মান 1 হলে। এই 25 নাম্বার এমসিকিউর আনসারটা একটু চেক করে দেখিও। তো এমসিকিউতে তুমি এটা মনে রাখবা, px এর জন্য m এর মান 0, py এর জন্য m এর মান +1, pz এর জন্য m এর মান -1, অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই। পেজ নাম্বার আমি লিখেছি 121 পৃষ্ঠা, নতুন বইতে 2025 সংস্করণে, দেখলে তুমি বুঝতে পারবা এই কনসেপ্টটা। এবার তুমি যদি মনে করো নর্মাল ভাবে লিখবা, সাধারণভাবে যদি রাইট ইন এক্সামে লিখতে পারো, যদি তোমার এইচএসসি পরীক্ষায় লিখতে চাও, অথবা তোমার বোর্ড ইয়াতে মানে পরীক্ষায় এসএসসি কলেজের পরীক্ষায় লিখতে চাও, তাহলে তুমি সিরিয়াল বাই -1 0 +1 দিলে কোনো অসুবিধা নেই। সো এখানে কনসেপ্টটা ভুল হবে না। তো তাহলে তুমি -1, তাহলে এটা ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস আপ, ঘড়ি কাটার দিকে ঘুরে প্লাস আপ, যে প্লাস আপ, ঘড়ি কাটার দিকে যদি ঘুরে তাহলে এটা প্লাস আপ হবে, প্লাস আপ, তাহলে প্লাস আপ। এবার দেখো ষষ্ঠ নাম্বার ইলেকট্রনের জন্য কি হবে বলো, 2 1 0 প্লাস আপ। সপ্তম নাম্বার ইলেকট্রনের জন্য কত হবে, 2 0, তারপর হচ্ছে +1, এখানে হচ্ছে প্লাস আপ। তো তাহলে এই যতটা ইলেকট্রন করো না কেন, প্রত্যেকটা ইলেকট্রনের চারটা কর্ণ সংখ্যার মান হচ্ছে একদমই ইউনিক, মানে একটার সাথে আরেকটা মিলবে না কখনো। এই না মিলের ব্যাপারটার নামই হচ্ছে পলিবর্জন নীতি, মানে মিলবে না, এই না মিলের ব্যাপারটার নামই হচ্ছে কি নীতি বলতো, পলিবর্জন নীতি। না মিলার ব্যাপারটা মানে মিলবে না, এই না মিলার ব্যাপারটার নামই হচ্ছে পলিবর্জন নীতি। মাথায় ঢুকছে কিনা একটু জানাই, কনসেপ্টটা শুধু বুঝতে হবে। তাহলে এই পলির নীতিটা পরীক্ষাতে অনেকগুলো, আমরা 3টা নীতি পড়লাম। এবার দেখো এটার মধ্যে কোনটা অধিক সুস্থিত, এটা কিছুক্ষণ আগে প্রশ্ন করছি, তাহলে ডেফিনেটলি Fe3+ অধিক সুস্থিত। এই Fe3+, এই যে Fe, এখানে আমাদের ভুল হয়েছে নাকি দেখি, হ্যাঁ 2+, এটা 3+ হবে, 3+, এটা 3+, তাহলে Fe3+ অধিক সুস্থিত। এটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে কেন, কারণ অর্ধপূর্ণ আছে আর এখানে একটা ইলেকট্রন বেশি আছে। 4s নাই কেন, নিশ্চয়ই বুঝতে পারতো, 4s 0, বাট 4s তো লিখা যাইতো, 4s 0, এই যে 4s 0, কিন্তু 4s লিখতেছি না কেন, কারণ 4s ইলেকট্রন নাই, কেন লিখতেছি না। তো আমরা জানি যে 4s ইলেকট্রন না থাকলে 3d তেও যেতে পারতো না। তো তার মানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে এই ইলেকট্রন বিন্যাসটি একটি ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস, তোমাকে প্রশ্ন করবে, দেখো তোমাকে একটা প্রশ্ন করবে, যে এরকম একটা প্রশ্ন করবে, আমি তোমাকে দেখাই যে এটা কি আমি এখানে দিছি, হ্যাঁ রাইট, এটা এখানে দিছি। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা।
দেখো আর্গন দিছে, আর্গন মানে হচ্ছে 18টা ইলেকট্রন, আর n-1d। তো তার মানে এই ইলেকট্রনটা তুমি একটু খেয়াল করো যে 1 নম্বর ইলেকট্রনটা ভালো করে যদি বুঝো, যে ভালো করে যদি বুঝো 1 নম্বর ইলেকট্রনটা, তাহলে এই জায়গাতে আমাদের যেই ব্যাপারটা ঘটতেছে এটা মনোযোগ সহকারে খেয়াল করো। এই আর্গন হওয়া মানে হচ্ছে যে আর্গন হওয়াটা মানে হচ্ছে 18টা ইলেকট্রন, দেন 4s03d5, তাহলে n এর মান 4, তাহলে n ইজ ইকুয়াল টু 4, নাইলে হচ্ছে না কিন্তু 3d5 n-1 মানে কি সর্বোচ্চ ইলেকট্রন। এখন আমাকে বলো যে এটা এই ইলেকট্রন বিন্যাসটা একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, তোমাকে সত্যতা নিরূপণ করতে বলছে। তো তুমি একটু চিন্তা করো, তুমি এখানে লিখবা যে তুমি একটু খুব সহজে লিখবা যে এখানে এই যে এখানে 3d তে ইলেকট্রন প্রবেশের পূর্বে, 3d তে ইলেকট্রন প্রবেশের পূর্বে পূর্বে 4s ইলেকট্রন প্রবেশ করে, 4s ইলেকট্রন প্রবেশ করে। আচ্ছা, তোমরা এখানে অনেকে চিন্তা করবা স্যার n এর মান কত হবে। এখানে তুমি একটু খেয়াল করো, এখানে n এর সর্বনিম্ন মানও হইতে পারে। n এর সর্বনিম্ন মান আমি তোমাকে যদি বলি ডি এর জন্য, মানে ডিটা যখন গঠিত হবে, ডি তখন শুরু হবে, ডিটা মানে কি, তার মানে কি তৃতীয় স্তর থেকে ডি শুরু হয়, দ্বিতীয় স্তরে ডি থাকে না। তো n এর মান 4 হলেই তো এখানে 3d হয়। তো আর্গন দিয়ে দেওয়ার পর তো আর্গন মানে 18 পরে কত 4s আসে, তারপরে দেন 3d আসে, তো তার মানে n এর মান 4। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, পরীক্ষাতে পেঁচাবে, একটু পেঁচাবে। তোমাকে এরকম আর্গন না দিয়ে তোমাকে বলে যে n এর সর্বনিম্ন মান লিখো, তো তাহলে n এর সর্বনিম্ন মান মানে বুঝতে হবে 4, কারণ 4 না হলে তো 4 - 1 3, তো আমাকে 3 আনতে হবে, 3d আনতে হবে, তো 3d আনতে হলে n এর মান 4 হইতে হবে। সো তোমাকে বলবে যে এই আর্গন না দিয়ে তোমাকে বলবে যে n এর সর্বনিম্ন মান, n এর সর্বনিম্ন মান, যে নিম্ন মান একটু মাথা রাখবে যে n এর সর্বনিম্ন মান, এটা তোমাকে পরীক্ষা বলছে n এর সর্বনিম্ন মান। তো n এর সর্বনিম্ন মান যখন বলবে তখন এই কনসেপ্টটা তোমার আসবে, এই ব্যাপারটা তোমার চলে আসবে, এই ব্যাপারটা তোমার চলে আসবে। সো এই কনসেপ্টটা না হলে তোমার কিছু হবে না, এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় ঢুকতে হবে এবং বুঝতে হবে। এই কনসেপ্টটা না হলে কিছু আসবে না, এটাই তোমাকে ভালো করে বুঝতে হবে। যদি এটা না বুঝো তাহলে কিছুই পারবে না, আশা করি বুঝতে পারছো তো, আশা করি। এবার আসো, এবার তোমরা যদি মনোযোগ সহকারে খেয়াল করো, তো এখানে 3d তে পূর্বে 4s এ বসে, কিন্তু এখানে দেখো, কিন্তু এখানে যে কিন্তু মানে এটা হচ্ছে আব্বাও নীতি অনুসারে, যে এটা হচ্ছে এখানে আব্বাও নীতি অনুসারে, তুমি চাইলে এখানে লিখবা আব্বাও নীতি অনুসারে। এখানে তুমি যদি চাও তাহলে তুমি লিখবা যে আব্বাও নীতি অনুসারে, আব্বাও নীতি অনুসারে। এখানে আব্বাও নীতি অনুসারে, আব্বাও নীতি অনুসারে তুমি যদি বলো যে এখানে আব্বাও নীতি অনুসারে, তুমি চাইলে এখানে আব্বাও নীতি অনুসারে লিখতে পারো। তাহলে এই আব্বাও নীতি অনুসারে যদি লিখো তাহলে ইটস ওকে। তাহলে আব্বাও নীতি অনুসারে যেখানে এই 3d তে ইলেকট্রন প্রবেশের পূর্বে 4s ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু এখানে 4s শূন্য, অর্থাৎ 4s এ ইলেকট্রন ছিল কিন্তু তা কি হয়ে গেছে বলো, তা জারিত হয়েছে বা তা ছেড়ে দিয়ে সেটি 4s0 হয়েছে, সেটি 4s0 হয়েছে। এখন দেখো তো, সুতরাং প্রদত্ত কাঠামোটি, যে প্রদত্ত কাঠামোটি তারপরে ইলেকট্রন চলে গেলে ক্যাটায়ন, তার মানে ইলেকট্রন যদি চলে যায় কোনো একটা পরমাণু থেকে তখন ধনাত্মক চার্জে পরিণত হয়, আর ধনাত্মক চার্জে পরিণত হওয়ার এই ব্যাপারটার নাম হচ্ছে ক্যাটায়ন। সুতরাং প্রদত্ত ইলেকট্রন বিন্যাসে, যে প্রদত্ত ইলেকট্রন বিন্যাসটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, যে একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাস, এই যে প্রদত্ত ইলেকট্রন বিন্যাস একটি ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস সত্য নিরূপণ করো। 1 নাম্বার গেল। এবার তোমাকে ডি উপযুক্ত স্তরে সকল স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, এই কনসেপ্টটা তুমি তোমার মতো করে লিখতে পারলে ফুল মার্কস, কনসেপ্টটা শুধু লিখতে পারলে। এবার তোমাকে বলছে যে এটার মধ্যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, অথবা তারা একই দিকে ঘুরছে, অথবা তারা একই দিকে ঘুরছে, অথবা অথবা তারা একই দিকে ঘুরছে, যে তারা একই দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে, এই কনসেপ্টটা বলতে পারে। তারা একই দিকে ঘুরছে এটাও বলতে পারে তোমাকে, যে তারা একই দিকে ঘুরছে এটা। তো এখন আসো, তারা একই দিকে ঘুরছে আমরা কেমনে প্রমাণ করব? আসো প্রমাণ করতেছি। তারা একই দিকে ঘুরছে কেন আমি একটু দেখাচ্ছি। দেখো,
এবং 3d5, তাহলে এখানে 3d5, তো 3d5 মানে কত, 3dxy 3dyz 3dzx 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3dz স্কোয়ার। এই কনসেপ্টটা মাথায় রাখবা। মাথায় রাখার পরে এবার আসো তুমি মনোযোগ সহকারে, যে এখানে প্রত্যেকটাতে একটা একটা করে, মানে ইলেকট্রনটা একমুখী ঘড়ি কাটার দিকে ঘুরবে, এইভাবে দিবে, একটা একটা করে দিবে, 5টা ইলেকট্রন না, এই যে 5টা ইলেকট্রন একটা। তো তখন দেখো এই যে 3dxy এর জন্য এভাবে দিবে ইলেকট্রনটা, দিয়ে পর দেখো এই n এর মান, দেখো এই n এর মান, l এর মান, m এর মান, তারপর হচ্ছে s এর মান। তাহলে n এর মান 3, l এর মান, d এর জন্য l এর মান কত, যে 2। তাহলে দেখো এই n এর মান 3d, এই যে 3dyz এর জন্য, 3dzx এর জন্য, 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দেন দেখ 3dz স্কোয়ারের জন্য। তাহলে দেখো কনসেপ্টটা তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এই n এর মান 3 2 সবার জন্য সেম, এই যে 3 2 সবার জন্য সেম। বাট দেখো এই m এর মানটা, এই যে m এর মানটা -2 -1 0 +1 +2। আমরা জানি n এর মান যদি 2 হয়, l এর মান যদি 2 হয়, m এর মান -l থেকে +l পর্যন্ত হতে পারে শূন্য সহ। তাহলে এখানে -2, এটা -1, এটা 0, দেখো এটা এটা দেখো 3 2, তারপর দেখো এটা +1, এটা +2 +2। এবার দেখো সবগুলো একমুখী, তাহলে প্লাস হাফ, এটা প্লাস হাফ, এই যে প্লাস হাফ, এটাও প্লাস হাফ, এটাও প্লাস হাফ, এটাও প্লাস হাফ, এটাও প্লাস হাফ। তো তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখবা। লিখার পরে এবার তুমি বলবা যে যে তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, এই যে তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই যে তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, যে সুতরাং তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই প্লাস হাফ, অর্থাৎ তারা একই দিকে ঘুরছে। তো যদি পরীক্ষায় কোনো কারণে প্রশ্ন করে যে দেখাও যে তারা একই দিকে ঘুরছে, তো সুতরাং বলবা যে তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, সুতরাং তারা একই দিকে ঘুরছে। এদের 3d5 এর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্রতিটি ইলেকট্রনের প্রতিটি ইলেকট্রনের প্রতিটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, কোয়ান্টাম সংখ্যার মান একই, সংখ্যার মান একই, অর্থাৎ তারা একই দিকে ঘুরছে, অর্থাৎ তারা একই দিকে ঘুরছে, তারা একই দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে, যে ঘুরছে। সো একই দিকে ঘুরছে বললে এই কথাটা লিখবা, আদারস লেখার দরকার নেই। সো জাস্ট একই একই শেষ, বাট তারা একই দিকে ঘুরছে মানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। অথবা বললো যে সবগুলো একই, শুধুমাত্র ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ব্যতিক্রম। সবগুলো একই, যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ব্যতিক্রম, দেখো সবগুলো 3টা একই, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ব্যতিক্রম, এটাও বলতে পারে পরীক্ষায়, এটাও বলতে পারে। সো পরীক্ষাতে সিল্লা কলা আসবে না, আসবে না মানে আসবে না। সো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে পারবা না, এটা একটু মনে রাখবা। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবা, আদারওয়াইজ তুমি পারবা না, এটা মনে রাখবা। ওকে, এবার আসো আমরা যে ইলেকট্রন সেগুলো পারবা, যে ফ্লোরিন, ফ্লোরাইড, সোডিয়াম, ক্রোমিয়াম আয়ন, এগুলো পারবে। ইলেকট্রন মেশটা তোমরা নিজে করো, নিজে করো, নিজে করো, এটা তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা এবার আসো, এবার আমরা বোর্ড পরীক্ষায় প্রশ্ন কি কি আসতে পারে সম্ভাব্য সেটা দেখবো। দেখো বলছে যে উদ্দীপকের উল্লেখিত ইলেকট্রন দুটি আহ্বান নীতি এবং পলির বর্জন নীতি সমর্থন করে কিনা জানতে চাইছে। তাহলে দেখো এই 19তম ইলেকট্রনটাই যে উল্লেখিত দুটি আহ্বান নীতি হবে, তাহলে এই 19তম ইলেকট্রন অবশ্যই আহ্বান নীতি মেনে চলে, কারণ 3D-তে না গিয়ে 4S-এ যায়। কারণ এটা 3D-তে না গিয়ে, এই যে 19তম ইলেকট্রনটা, এই যে 19তম ইলেকট্রনটা, ওই যে 19তম ইলেকট্রন 3D-তে না গিয়ে 4S-এ যায় কেন, তাহলে এটার প্রশ্ন আনসার হচ্ছে এটা, এটা। আর পলির বর্জন নীতি, দেখো পলির বর্জন নীতিটা খুবই সোজা 19তম ইলেকট্রনের জন্য। তো 19তম ইলেকট্রন মানে কি 4s1, সর্বশেষ ইলেকট্রনটা, আর 11তম মানে 3s1, দেখো 3s1। তো তাহলে এই 4s1 এর জন্য এবং 3s1 এর জন্য তুমি এই ইয়াটা লিখো, এই n এর মান, l এর মান, m এর মান, s এর মান লিখো। তো লিখার জন্য তুমি দেখো এখানে দেখো n এর মান কত বলো তো 4, l এর মান কত 0, তাহলে এটা l এর মান 0 হলে m এর মানও 0, তাহলে এটা প্লাস হাফ। n এর মান কত 3, 0 0 প্লাস হাফ। তো তাহলে একটার সাথে কি একটা মিলে গেছে, মিলে নাই। সো না মিললে সুতরাং এটি পলির বর্জন নীতি চলে, সুতরাং এইটা পলির বর্জন নীতি মেনে চলে, যে পলির বর্জন নীতি মেনে চলে, যে বর্জন নীতি মেনে চলে, যে মেনে চলে। সো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পারবা। এটা ওই যে এটা যে দুইটি, আচ্ছা এটা আহ্বান নীতি, এটাও সেম কাহিনী, তুমি আহ্বান নীতি অনুসারে এটা লিখবা,
আর এটার জন্য তুমি লিখবা যে হ্যাঁ মেনে চলে, এটা 3s1টাও মেনে চলে। সো আব্ব নীতি মেনে চলতেছে, আবার এদিক দিয়ে কি নীতি মেনে চলতেছে, পরিবর্জন নীতিও মেনে চলতেছে। সো দুটাই তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। এটা আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যাবো, যশোর বোর্ড 2025-এ। দেখো যশোর বোর্ডে আসছে বি মোলটি ডি অরবিটালে সবগুলো ইলেকট্রনের 4টা কণার সংখ্যার মান একই হবে কি? বলছে বি মোলটি ডি অরবিটালের সবগুলো ইলেকট্রনের 4টা কণার সংখ্যার মান একই হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বি মোলটি, তাহলে বি মোলটা এটা, ডি অরবিটালে সবগুলো ইলেকট্রনের 4টা কণার সংখ্যার মান একই হবে কিনা, এই মাত্র তোমাদেরকে করে দিছি। এই যে 3d5, এই যে এটা কত n+2, তাহলে n এর মান কত 2, তাহলে 2 হলে 4d5, এই যে 4d5, তাহলে ডি অরবিটাল তাহলে 4d5, এই যে 4d5 এই মাত্র তোমাদেরকে করে দিছি। তো তার মানে 4d5 মানে কি, 4d5 মানে কি, তার মানে হচ্ছে 4dxy 4dyz 4dzx 4dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4dz স্কোয়ার। তাহলে প্রত্যেকটার জন্য যে আমি যা যা পড়িয়েছি তাই পরীক্ষা আসতেছে, দেখো খেয়াল করো। তো এগুলো প্রত্যেকটার জন্য 4টা কণার সংখ্যার মান লিখবা, মান লিখে তারপর হচ্ছে তুমি বুঝতে, এটা এম এর মানটা এটা নিশ্চয় জানো, এম এর মানটা -2 -1 0 +1 +2, সো দিট ইজ আপ টু ইউ। সো এবার লিখে তুমি, আমি কিছুক্ষণ আগে লিখেছি ওইটা লিখলে হয়ে যাচ্ছে, তার আর কোনো ঝামেলা নেই। তাহলে এটা যশোর বোর্ড 2025 সালে আসছে, দেখছো কিনা, কনসেপ্টটা বুঝতে হবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। সো আশা করি পারবা। এবার দেখো সিলেট বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সিলেট বোর্ড 2025 সালে আসা প্রশ্ন বলছে যে উদ্দীপকের বি স্তরে, দেখো উদ্দীপকের বি স্তরে, তাহলে উদ্দীপকের বি স্তর মানে হচ্ছে এই যে বি স্তর, উদ্দীপকের বি স্তরে s-½ বিশিষ্ট সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে, এল ও এম এর মান হিসাব করে তোমাকে নির্ণয় করতে বলছে, এল ও এম এর মান হিসাব করে নির্ণয় করতে বলছে। তো তাহলে এবার একটু চিন্তা করো, বি উপশক্তি স্তর মানে কে দাও, দ্বিতীয় শক্তি স্তর মানে কে দাও 2, এই যে 2s, এই যে বি কত হতে 2s, তারপর হচ্ছে 2s2 2p6, এটাই হচ্ছে বি উপশক্তি স্তরের দ্বিতীয় স্তরের হিসাব। তো তাহলে একটু সময় চিন্তা করো যে 2s একটা 1, এই যে আরেকটা বিপরীতমুখী, তাহলে 2px 2py 2pz। তো তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে লিখে দিছি, দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা, দেন এখানে একটা এখানে একটা এখানে একটা। তো তাহলে তুমি একটু হিসাব করো যে প্রত্যেকটার জন্য আমরা হিসাব করবো। দেখো এই যে প্রত্যেক 2s1, তাহলে প্রথমে দেখো -½ বিশিষ্ট, এই যে -½ বিশিষ্ট। তো তাহলে 2s1 এর জন্য যে 2s, এই যে 2s, তাহলে এই যে 1 এটার জন্য ইলেকট্রন কোনটা হবে বলো তো, যে এই যে আমরা এখানে এইভাবে লিখবো, যে সহজ করে লিখার ক্ষেত্রে এইভাবে লিখবো, আমি তোমাকে দেখাচ্ছি এইভাবে লিখবো, যে 2s এর ক্ষেত্রে, যে 2s এটার ক্ষেত্রে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে, তাহলে n এর মানে দেখো এই n এর মান এই 2s এর জন্য 0 0 +1/2, আবার দ্বিতীয় জন্য 2 0 0 -1/2, এই যে -1/2, এই দুইটার জন্য এবার এই দুইটা তুমি লিখলা। এবার দেখো 2px এর জন্য 2px, যে 2px এর ক্ষেত্রে এর ক্ষেত্রে, তাহলে দেখো খুব সোজা হবে 2px এর ক্ষেত্রে 2 1, দেন আমরা সবাই জানি -1 0 +1 m এর মান, তাহলে -1 দেখো এই -1 এখানে +1/2 প্রথমটা, আর 2 1, তারপর এটা -1 এটা -1 এটা হচ্ছে -1/2। এবার দেখো 2p y এর ক্ষেত্রে, 2p এটা x, এটা x এর ক্ষেত্রে, আর y এর ক্ষেত্রে সেম ভাবে, এই যে y এর ক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে 2p y এর ক্ষেত্রে, এই যে y এর ক্ষেত্রে, তাহলে কত হচ্ছে এই এটার ক্ষেত্রে কি হচ্ছে 2 1 0 +1 +1/2, এই যে 2 1 0 +1/2, তাহলে এখানে আমাদের কি হচ্ছে -1/2 হবে, এটা দ্বিতীয় নাম্বারটা -1/2, এই যে -1/2। কেন প্রথমটা ঘড়ি কাটার দিকে +1/2, দ্বিতীয়টা ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে -1/2। তাহলে 2pz, যে 2pz এর জন্য সেম 2 1, তাহলে +1 +1/2, তারপর হচ্ছে 2 1 +1, এরপর -1/2 হবে, যে -1/2, এই যে -1/2। তো এখন যদিও বা দেখে বোঝা যায়, কিন্তু তারপরে এগুলো লিখলে বেটার, এইভাবে লিখলে বেটার। এখন আমাকে বলো যে এখানে সর্বোচ্চ কয়টা -1/2 ওয়ালা থাকতে হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা, এরপর নিচে লিখবা যে এখানে 4টি ইলেকট্রন সর্বোচ্চ -1/2 ওয়ালা থাকতে পারে, যে সর্বোচ্চ 4টি ইলেকট্রন, আনসার 4টি ইলেকট্রন, যে 4টি ইলেকট্রন, পিতে 3টা এটাতে এটা, এই হচ্ছে কনসেপ্ট। আশা করি
তাহলে আনসার কত হবে? 4টি ইলেকট্রন। 4টি ইলেকট্রন কিভাবে হবে বলো তো? ওই যে মাইনাস হাফ ওয়ালা 4টা আছে, তাহলে দেখো এই 1টা 2টা 3টা 4টা, আনসার 4টা হবে, আনসার 4টা। তো এইভাবে তুমি সাজাবা। এবার দেখো উদ্দীপকের সিও ডি স্তরের মধ্যে কোনটি স্থানান্তরের জন্য আসমাইন, না এটা তো আমাদের হাইড্রোজেন বর্ণালীতে, এটা হাইড্রোজেন বর্ণালীর প্রশ্ন, আমরা আগে করিয়েছিলাম এটা। এরপর আমরা দেখব যে সেম কোশ্চেন, একই কোশ্চেন ময়মনসিংহ বোর্ডে আসছে, একই কোশ্চেন ময়মনসিংহ বোর্ডে আসছে। আদমজি ক্যান্টনমেন্টে আমাদের দরকার হবে না আশা করি, এটা নিয়ে আমরা করতেছি না, আমরা বোর্ড কোশ্চেনগুলো আগে শেষ করব। তারপর চাইলে তোমরা করতে পারো, এটা কোনো অত বেশি কঠিন কিছু না। দেখো এখন আমাকে বলো যে এটা হচ্ছে আমাদের লবণায়ন শনাক্তকরণ পারার পরে তারপরে এটা পারবা লবণায়ন শনাক্তকরণ। যে লবণায়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা সবাই জানি পটাশিয়াম ফেরোসায়ানেট যদি যোগ করি, কার সাথে? পটাশিয়াম ফেরোসায়ানেট, লালচে বাদামি বর্ণ অদক্ষে বলে কফারের সাথে, তাহলে এটা পি হচ্ছে কফার 2+, আমরা সবাই জানি পি হচ্ছে কফার 2+, Cu 2+। তো এবার ওখান থেকে তুমি করতে পারবা পলিবর্জন নীতি প্রযোজ্য হবে কিনা তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা এবার আমরা একটা অবশ্যই প্রযোজ্য হবে পলিবর্জন নীতি, কারণ পলিবর্জন নীতি সবার জন্য প্রযোজ্য। এবার আমরা সোজা চলে যাব চট্টগ্রাম কলেজ, এটা আমরা দরকার না, আমরা দেখি বোর্ড কোশ্চেনে কি কি আসছে একটু দেখি, আমরা বোর্ড কোশ্চেন আসছে কিনা দেখি, দাঁড়াও। হ্যাঁ এটা বোর্ড কোশ্চেন। তাহলে এখানে একটু সবাই খেয়াল করো যে এখানে বলছে E1 ও E2 এর ক্ষেত্রে পলিবর্জন নীতি প্রযোজ্য কিনা। E1 ও E2 এর ক্ষেত্রে পলিবর্জন নীতি প্রযোজ্য কিনা, তাহলে দেখো E1 হচ্ছে দ্বিতীয় নাম্বার ইলেকট্রন, আর E2 হচ্ছে কত নাম্বার? 1 2 3 4 5 6 নাম্বার ইলেকট্রন। তাহলে E1 এর জন্য আমরা সবাই জানি n এর মান, তাহলে 1, l এর মান 0, তার m এর মান 0, তারপর হচ্ছে s এর মান -12, ঘড়ি কাঁটা বিপরীত দিকে। E2 এর জন্য n এর মান 2, l এর মান 1, তাহলে -1 0 +1, তাহলে এখানে 0, দেন এটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে, তাহলে +12, তাহলে হুবহু মিলে নাই। তো না মিলে মানে পলির বর্জন নীতি প্রযোজ্য, পলির বর্জন নীতি প্রযোজ্য, পলির বর্জন নীতি প্রযোজ্য, নীতি প্রযোজ্য, প্রযোজ্য। মানে পরীক্ষাতে যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, সিকিউটা যেরকম আসবে আসুক না কেন, তোমাকে আর আটকাতে পারবে না। যে কোনো, যেমন এটাও বোর্ডে আসা প্রশ্ন, এটাও আমরা একটু চেক করবো। দেখো নিম্নের উদ্দীপকটা লক্ষ্য করতে বলছে, লক্ষ্য করার পরে তোমাকে যেটা বলছে যে দেখো উদ্দীপকের জেড শক্তি স্তরে s অরবিটালে ও y শক্তি স্তরে s অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। হ্যাঁ সত্যি তো, জেড শক্তি স্তরের s অরবিটাল তার মানে হচ্ছে 3s1, তারপর হচ্ছে y শক্তি স্তরে তার মানে হচ্ছে 2s1, এই যে 2s1, তো তাহলে 3s1 এর জন্য n এর মানটা তুমি চিন্তা করো, তাহলে এই যে 3 0 0 +12, তাহলে 2 0 0 +12, তো তার মানে একই দিকে ঘুরছে, প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে, সুতরাং একই দিকে ঘুরছে। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই দুইটার ক্ষেত্রে। দেখো দুইটার ক্ষেত্রে কার মান একই? এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, কোয়ান্টাম সংখ্যার মান একই, কোয়ান্টাম সংখ্যার মান একই, সংখ্যার মান একই, মান একই। যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি একই হয় তাহলে তারা একই দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে, একই দিকে ঘুরছে। সো এই কনসেপ্টটা রাখলে তোমার জন্য সহজ, আদারওয়াইজ সহজ না। এবার আসো চাইলে এমসিকিউ গুলো আমরা দেখতে পারি। আচ্ছা এখানে পরীক্ষায় অনেক ধরনের প্রশ্নগুলো আসছে। দেখো এখানে পেঁচানো কোশ্চেন, এগুলো তোমরা যদি বুঝো ABC তিনটা মূলক কি 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 এবং কেন, তো এগুলো সর্বশেষ ইলেকট্রন বিন্যাস, মানে সর্বশেষ ইলেকট্রনটা তুমি একটু খেয়াল করো। সর্বশেষ ইলেকট্রনটা মানে হচ্ছে 3s1, এই যে 3s1, এই যে 3s1, 3s1, তো 3s1 মানে হচ্ছে সোডিয়াম, এটা সোডিয়াম সর্বশেষ ইলেকট্রন, কোন সর্বশেষ, এটা মাথায় রাখবে। এবার দেখো বি, তাহলে এখানে বি যদি হয় তাহলে তুমি একটু সবাই চিন্তা করো 0 এবং 1l এর মান, তার মানে হচ্ছে 3s 3s 3p। তারপর দেখো এখানে চাইছে এবিসি মৌল তিনটি কি কি কি, তিনটি কি কি এবং কেন, তাহলে আমরা দেখতেছি মৌল তিনটি। তাহলে এখানে হচ্ছে -1 +1 0, আচ্ছা হ্যাঁ এখানে 0 দুইবার লিখে ফেলছে। আচ্ছা এটার জন্য 0, এটার জন্য 0, আর এখানে -1 0 +1 তিনটা, তো আটো লিখছি। তাহলে এখন আমাকে বলো 3s 3p, তো 3s 3p যদি হয় তাহলে 3s2 3p6 ইলেকট্রোমিনাস থেকে বোঝা যাচ্ছে। তো তাহলে তাহলে এখানে আমরা সবাই জানি হিলিয়াম নিয়ন আর্গন, এটা হচ্ছে আর্গন, আর্গন 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন, 1s2 2s2 2p6, তার মানে হচ্ছে 10, 3s2 3p6, তার মানে হচ্ছে আর্গন। এবার আসো এটা সি, সি এটা 0 দিল কেন? এটা কোথায় কোথাও ঝামেলা আছে, 0 আর 1, তাহলে এটা কোথাও ঝামেলা আছে মনে হচ্ছে, এটা কোথাও ঝামেলা আছে।
আচ্ছা, এটা আমরা এখানে হয়তো প্রশ্ন ভুল থাকতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বাট আমরা তো এখানে জিরো তো হতে পারে, এন এর মান জিরো তো হতে পারে, আমাদের টাইপ করতে ভুল করছি। ইট ডাজেন্ট ম্যাটার, আশা করি পারবা, এইভাবে আমি যেভাবে করছি এভাবে পারবা ইনশাল্লাহ। সো এইভাবে তোমরা যে কোনো কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হলে, যেমন মনে হয় এমসিকিউ, আমি এমসিকিউ কয়টা করে দিই, বোর্ড কোয়েশ্চেনগুলো একটু করাই দিই। তুমি দেখো কোনো পরমাণু সর্ববিশ্ব শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান সর্ববিশ্ব স্তরে, তার মানে তারা একই গ্রুপের। তো একই গ্রুপের যদি ওই হিলিয়াম কার্বন তো একই গ্রুপের না, পটাশিয়াম সোডিয়াম একই গ্রুপের, কার্বন ম্যাগনেসিয়াম একই গ্রুপের না, অক্সিজেন নাইট্রোজেন একই গ্রুপ না। সো আমাদের আনসার হচ্ছে বি নাম্বার আনসার। কোন মূলের প্যারাডাইম আব্বনীতির এখানে আমাদেরকে বলছে যে কোন মূলের যে বলছে কোন মূলের ইলেকট্রন বিন্যাস আব্বনীতির ব্যতিক্রম। দেখো জিঙ্কের ব্যতিক্রম না আব্বনীতির, তারপর হচ্ছে রুবিডিয়ামের, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর জন্য আব্বনীতির ব্যতিক্রম না। তো তাহলে কোন নীতির, মানে আমরা একটু দেখবো যে যেমন কফারের ক্ষেত্রে কি কি আছে সেটা আমরা দেখবো। দেখো আচ্ছা, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড আসছে। যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে আমরা ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আমরা আব্বনীতির ব্যতিক্রম দেখি না, কারণ এটা মাঝখানের মৌল। জিঙ্কের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি না, রুডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এটার ক্ষেত্রেও ব্যতিক্রম দেখি না। এটা হচ্ছে গ্রুপ গ্রুপ কতর মৌল, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সেগুলো হচ্ছে গ্রুপ। আমাদের গ্রুপের মৌলগুলো একটু যদি দেখি, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে ডেফিনেটলি গ্রুপ ওয়ানের মৌল, তাহলে ওয়ানের মৌল ব্যতিক্রম না। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান্থানাম সিরিজের মৌল, তো ল্যান্থানামটা এটা ব্যতিক্রম, একটু মনে রাখবা ল্যান্থানামটা ব্যতিক্রম। এবার যদি তুমি চাও যে এর পরের এগুলো একটু কিছু কিছু মুখস্থ রাখা উচিত, কেন উচিত, কারণ হচ্ছে যে তুমি রিকমেন্ডেশন করবা, করে তুমি যদি চাও যে না আসলে আমি রিকমেন্ডগুলো করতে চাই তাহলে করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার আসো নাইট্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি, নাইট্রাইড মানে হচ্ছে N3- যে N3- নাইট্রাইড। তো নাইট্রাইড যদি হয় তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রাইড মানে 10টা, এটা 7 থাকে তো 10টা ইলেকট্রন হবে, তাহলে 10টা ইলেকট্রন কার আছে, এটা তো 10টা ইলেকট্রন না, এটাও 10টা ইলেকট্রন না, তাহলে এটা 10টা ইলেকট্রন, এই যে 10টা ইলেকট্রন এখানে আছে। সো দিস ইজ কারেক্ট আনসার, বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। সো নাইট্রাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে যে বি নাম্বার হবে, কারণ আমরা জানি যে নাইট্রোজেনের 7 থাকে, নাইট্রাইড মূলকে 3টি ইলেকট্রন বেশি থাকে, সো ইলেকট্রন বেশি হবে নাইট্রাইড। এটা আমি একটু দেখি যে কোয়ান্টাম সংখ্যা এগুলো না আমার আসলে দরকার, যে হচ্ছে মানে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যেগুলো সেগুলো, সরি পলির নীতি রিলেটেড যেগুলো সেগুলো, যেমন পলির নীতি মেনে চলে না কোনটি, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম যে পলির বর্জন নীতি মেনে চলে না কোনটি, পলির বর্জন নীতি মেনে চলে না কোনটি, তোমার এখানে প্রশ্ন করছে। তো কিছুক্ষণ আগে আমি তোমাদের আমাদের নিয়ম অনুসারে হিলিয়াম রাইট হওয়ার কথা, লিথিয়াম রাইট হওয়ার কথা, বেরিলিয়াম, কারণ এস ব্লক মৌল আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইছিলাম। কিন্তু তুমি একটু খেয়াল করো যে এখানে আসলে মানে একটু ওরা ঝামেলা করে দিছে এখানে, হাইড্রোজেনটাকে দিছে, ইটস আনসার হাইড্রোজেন দিছে, ওকে ফাইন মানলাম। কিন্তু হিলিয়ামের হচ্ছে 1s2, লিথিয়াম হচ্ছে 1s2 2s1, তারপর হচ্ছে 1s2 2s2। সো এটা এমনভাবে দিছে তোমাদেরকে কনফিউজ করার জন্য, বাট বেসিক্যালি একটাও মেনে চলার কথা না, কারণ এস ব্লক মৌল। তো সো অধিকতর গ্রহণযোগ্য হাইড্রোজেনটা, কেন হাইড্রোজেন 1s1 একটাই আছে, একাধিক তো থাকে এরকম হলে তো এটা গ্রহণযোগ্য। সো অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা ভালো হয়নি, আমি মনে করবো প্রশ্নটা ভালো নেই, বাট মন্দের ভালো, তিনটার মধ্যে এটাই দেওয়া বেটার, দ্যাট ইজ আপ টু ইউ। আচ্ছা, এখন এখানে বলছে যে আর্গন ইলেকট্রন বিন্যাসটি হলো, তাহলে দেখো এটা সম্ভাব্য ইলেকট্রন বিন্যাস কার কার হতে পারে, দেখো সম্ভাব্য কার কার হতে পারে একটু ভালো করে খেয়াল করো। আমরা সবাই জানি যে কপার 2+ ক্ষেত্রে, যে কপার প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, আমরা সবাই জানি যে এখানে হচ্ছে 18টা, 18 আর 10 কত 28টা, তাহলে কপার প্লাস 28টা, তাহলে কেন ইলেকট্রনটা এখান থেকে যদি চলে যায় একটা 4s1 হয়, তো এই 1 থেকে যে একটা ইলেকট্রন চলে যায় কপার আয়নের জন্য, দিস ইজ অলসো কারেক্ট 28টা। জিঙ্ক 2+ আয়নের জন্য দিস ইজ অলসো কারেক্ট, জিঙ্কের জন্য কারেক্ট। নিকেলের জন্য তো হওয়ার প্রশ্নই আসে না, সো 1 আর 2 হবে আনসার, 1 আর 2 হবে আনসার। বরিশাল বোর্ড 2025 সালে আসছে। বলছে কোনটি সর্ববহিষ্ঠ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, এগুলো সোজা জিনিস, এগুলো আসলে এত কঠিন কিছু না। নাইট্রোজেনেরও 3টা, নাইট্রোজেনের কত, এই যে 1s2 2s2 2p3, আবার ফসফরাস আছে একই গ্রুপের মূল্য, নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপের মূল্য, সেই কারণে এটাই হবে আনসার, আর তো দেখার দরকারও নেই। নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপের মূল্য, তো একই গ্রুপের মূল্য সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রনগুলো একই রকম থাকে, তো একই রকম থাকে মানে হচ্ছে আনসার এটাই। কপারের 29 ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে, কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে। দেখো আমরা সবাই জানি, দেখো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে সবাই জানো, 4s1 এ, কিন্তু বলছে কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে। তাহলে
কপারে তুমি একটু চিন্তা করো যে 4s3d, তো 4s হচ্ছে 19তম 20তম, যে 19তম এবং 20তম, তো 20তম ইলেকট্রনটা আবার ওইদিকে চলে যায়, তো তার মানে 29তম যদি ঢুকতে হয় তাহলে ডেফিনেটলি ডি তে ঢুকবে, 3d তে, 3d xy, 3d yz, 3d zx, 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3d z স্কোয়ার। সো গতানুগতিক নিয়ম অনুসারে ডি তেই ঢুকবে, তো ডি আছে কিনা দেখো। 4s তো প্রশ্নই আসে না, 4s, কারণ 4s থেকে 4s এ 19 আর 20তম, আবার 20তমটা তো চলেই যায় তোমার সবার লাস্টে, তো সো এই কারণে 29তম ইলেকট্রন 3d তে ঢুকবে। আনসার 3d ইজ কারেক্ট, সো আনসার হবে 3d। ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? রাজশাহী বোর্ড 2023 এবং চট্টগ্রাম 2016 আছে। ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি? একই শক্তি সম্পন্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে হুন্ডের নীতি, আর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাপারটা তো এখানে আসতেইছে না। তাহলে এবার হচ্ছে আমাদের বলছে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে, ভিন্ন ভিন্ন শক্তির অরবিটালে উপযুক্ত ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কোন নীতি? অবশ্যই আব্বহর নীতি, কারণ ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে পলিবর্জন নীতি তো হবে না, কারণ হচ্ছে যে পলিবর্জন নীতির মূল কাজ হচ্ছে চারটা যে কোয়ান্টাম সংখ্যার মান সেগুলো ভিন্ন ভিন্ন হওয়া। তো বাট এই আহ্বর নীতিটা হবে এখানে গুরুত্ব, মানে আহ্বর হুন্ডের নীতি হবে না, কারণ একই একই শক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে। আর হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি তো হবেই না, সো আহ্বর নীতি ইজ দ্য কারেক্ট আনসার, আহ্বর নীতি, ফাইন। হুন্ডের নীতির ক্ষেত্রে, হুন্ডের নীতি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? আমি কিছুক্ষণ আগে বলেছি এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, এস অরবিটালের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা, আমাদের প্র্যাকটিস শিট আছে অনেকগুলো, এখানে প্রায় আমি অ্যাপ্রক্সিমেটলি দেখতে পাচ্ছি 100টার উপরে ইয়ে আছে, মানে 100 না, প্রায় 250-300টার উপরে আমাদের এমসিকিউ আছে, যে 250 থেকে 300টার উপরে এমসিকিউ আছে। তো এমসিকিউগুলো সবগুলো প্র্যাকটিস করতে গেলে অনেক, আমরা অ্যাডমিশন টেস্ট বা আলাদা করে এমসিকিউর জন্য তখন এগুলো আলোচনা করব। আশা করি টপিকটা শেষ হয়েছে, এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। তো অথবা আমরা শিটটা যদি দিয়ে দিই, এই শিটটা থেকে তোমরা একটা একটা প্র্যাকটিস করে ফেলবা, আনসার সহ দেওয়া আছে, যেটা না বুঝো সেটা আমি বুঝিয়ে দেবো। আমি মৌলিক কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, আশা করি সিকিউ এমসিকিউ তোমাদের এই টপিক থেকে শেষ করে ফেলতে পারবা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।